আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা আজকে আলোচনা করব জুলাই 24-এ যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেটাকে বিপ্লব বলা যাবে কিনা। অনেকে এটাকে বিপ্লব বলছেন, আবার কেউ কেউ একটু অগ্রসর হয়ে এটাকে স্বাধীনতাই বলে ফেলতেছেন। আসলে স্বাধীনতা তো বলা যাবেই না, বিপ্লবও বলা যাবে না এটাকে। বিপ্লব এবং সংস্কার বা পট পরিবর্তনের মধ্যে যে ব্যবধান আছে, সেই ব্যবধানটুকু বুঝলে কেউ এটাকে বিপ্লব বলবেন না। বাংলাদেশের যত পণ্ডিত বিপ্লব নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন, তারা কেউ এটাকে বিপ্লবের স্বীকৃতি দেননি এবং এটা নিয়ে অনেকে, বিশেষ করে ফরহাদ মাজহার বারবার বলেছেন যে এটা বিপ্লব হবে না, এটা একটা বিপ্লবের সম্ভাবনাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। আমাদের বিপ্লব প্রথমে বুঝতে হবে, স্বাধীনতা কাকে বলে সেটাও বুঝতে হবে। তো আমরা আজকে বিপ্লবের কথা বলবো। বিপ্লব বলে ওই জিনিসকে যেটা সমূলে পরিবর্তন করে পুরা কাঠামোটাকে পরিবর্তন করে দেওয়া হয়। যেমন মনে করেন একটা গাছ, কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের শেকড় সহ উঠিয়ে সেখানে যদি একটা আম গাছ রোপণ করা হয়, তাহলে এটাকে বিপ্লব বলা যাবে। কিন্তু যদি আপনি কাঁঠাল গাছের ডালগুলো ছাঁটাই করে দেন, যেটা আমরা সাধারণত বর্ষাকালের শেষ দিকে করে থাকি, সেই ছাঁটাই করে দিলে পরে নতুন পাতা গজাবে। সেই নতুন পাতা গজালে সেটাকে আমরা বসন্তকালে দেখি প্রচুর গাছে নতুন পাতা এসেছে, কিন্তু এটাকে বিপ্লব বলা যাবে না। তেমনিভাবে আপনি যদি কোনো জিনিস, আমাদের দেশে বাঙ্গুরিরা বিভিন্ন জিনিস খরিদ করে নিয়ে যায়, ওগুলো নিয়ে মেল্ট করে এরপরে নতুন ডাইসে আবার তৈরি করে, ওই যে নতুন ডাইসে তৈরি করা হয় এটাকেই বিপ্লব বলে। আর যেটা এই আপনি পরিবর্তন করলেন সেটাকে বিপ্লব বলা যাবে না। ওই যে একটা অংশ পরিবর্তন করলেন, একটা গড়ের কয়টা পালা পরিবর্তন করলেন, এটাকে বিপ্লব বলে না। পুরা গড়কে ভেঙ্গে নতুন করে যখন গড়বেন সেটাকে বিপ্লব বলে। রাষ্ট্র বা রাজনীতিতে বিপ্লব বলতে হলে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হয়। যেমন মনে করেন আপনি একটা রাষ্ট্রের বিভিন্ন দিক থাকে, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রমন্ত্র। রাষ্ট্রযন্ত্র যেমন রাষ্ট্রের বিভিন্ন শাখা, এডুকেশন, চিকিৎসা, সচিবালয়, খাদ্য ডিপার্টমেন্ট, বিভিন্ন শাখা রয়েছে। ওই শাখাগুলো আবার রাষ্ট্রমন্ত্র, রাষ্ট্রের বিভিন্ন নীতি থাকে, ওই নীতিগুলো যেটাকে আমরা সংবিধান বলতে পারি। এই রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রমন্ত্র একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের পরিচালক সরকার। এই তিনটা জিনিসের যখন পরিবর্তন হবে সেটাকেই বিপ্লব বলা যাবে। নতুবা একটা জিনিসকে পরিবর্তন করে এটাকে বিপ্লব বলা যাবে না। আর এখানে তো পরিবর্তন কিছুই হয় নাই, হয়েছে শুধু মানুষের পরিবর্তন। নীতিরও পরিবর্তন হয় নাই, যন্ত্রেরও পরিবর্তন হয় নাই, শুধু হয়েছে মানুষের পরিবর্তন। আমরা পৃথিবীর ইতিহাসে অসংখ্য বিপ্লব দেখেছি। বিশেষ করে 19 শতকে যে বিপ্লব সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে কমিউনিস্ট বিপ্লব। 1917 খ্রিস্টাব্দে লেনিন কর্তৃক রাশিয়ায় যে বিপ্লব হয়েছিল, যেটা মার্ক্সবাদের উপর বিপ্লব হয়েছিল। লেনিন গোটা রাশিয়ার সিস্টেমকে পরিবর্তন করে দিয়েছেন, নীতিকে পরিবর্তন করে দিয়েছেন, এরপরে সেখানে তার শাসন কায়েম করেছেন। সেই লেনিনের বিপ্লবকে অনুসরণ করে 1949 খ্রিস্টাব্দে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে একটা বিপ্লব হলো। ওই চীনে বিপ্লবও আপনি দেখবেন সেখানে গোটা সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই দুইটা বিপ্লব অত্যন্ত সফলভাবে হয়েছে। এরপরে দেখা গেছে 1979 খ্রিস্টাব্দে আয়াতুল্লাহ খুমেনির নেতৃত্বে ইরানে
শিয়া মুসলিমদের একটা বিপ্লব হয়েছে, সেটাও সফল বিপ্লব হিসাবে সেটা সফল। এরপরে আরেকটা বিপ্লব আমরা দেখি 19 শতকের শেষ প্রান্তে এসে 2000 এই শতকের শুরুতে মোল্লা উমরের নেতৃত্বে আফগানিস্তানে একটা বিপ্লব হলো। এটাও দেখা গেছে একবারে প্রথম তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেন, এরপরে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করলেন, এরপরে তারা বিপ্লব সংগঠিত করলেন। পুরো আফগানিস্তানের সেনাবাহিনী, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা সব কিছুকে একবারে নীতি নৈতিকতা সব কিছুকে পরিবর্তন করে দিলেন। এই বিপ্লবগুলোকে যদি আমরা স্টাডি করি আর দেখি, এবং এর আগেও আরও বিপ্লব হয়েছে, যেমন এই শিল্প বিপ্লব হয়েছে ইউরোপে, এগুলোকে যদি আমরা স্টাডি করি তাহলে দেখব 2024-এ যেটা হয়েছে সেটা বিপ্লবের দ্বারে কাছেই যায়নি। এজন্য এটাকে বিপ্লব বলা যাবে না, একটা অভ্যুত্থান হয়েছে, একটা পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, সরকার প্রধানের পরিবর্তন হয়েছে। এখানে সব সিস্টেম তার আগের জায়গায় আছে, আদালত তার আগের জায়গায় আছে, সংবিধান তার আগের জায়গায় আছে। যারা নেতৃত্বে এসেছেন তারা চলমান রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেছেন, তারা চলমান রাজনীতির কাছেই তারা কি করেছেন, এই উপদেষ্টা হয়েছেন, এবং তারা এখানে কোনো সিস্টেমের পরিবর্তন করতে পারবেনও না, পারেনও নি। এখন যদি তারা এটাকে বিপ্লব করতে যান তাহলে সংবিধান আবার বাতিল করতে হবে, আর সংবিধান বাতিল করলে তারা নিজেরাই আর সরকারে থাকতে পারবেন না, অবৈধ হয়ে যাবেন। তাই এটা বিপ্লব ছিল না, এটা আমাদের বুঝতে হবে। একটা বিপ্লবের সম্ভাবনাময় অবস্থা ছিল, মানুষের ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব ছিল, ইচ্ছে করলে ভালো নেতৃত্ব হলে, ভালো বিপ্লবী সংগঠন হলে একটা বিপ্লব এখানে সংগঠিত হতে পারত। কিন্তু নেতৃত্বের অভাবে, সুপরিকল্পনার অভাবে এখানে বিপ্লব হয়নি। অনেক দলকে আমরা বিপ্লবী মনে করি, আসলে তারা মূলত বিপ্লবী না। বেশিরভাগ দলই এখানে ব্যবসায়িক এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে তারা জড়িত, এবং তারা কোনোটা ক্ষুদ্র কোনোটা বৃহৎ আকারে কর্পোরেট সিস্টেমে রাজনীতি করে যাচ্ছেন। এজন্য কর্পোরেট সিস্টেমের ভেতরে কোনো রাজনীতি করে বিপ্লব আশা করা যায় না। বিপ্লবের জন্য বিপ্লবী সংগঠন প্রয়োজন, বিপ্লবী চিন্তা প্রয়োজন, বিপ্লবী পরিকল্পনা প্রয়োজন, এবং বিপ্লবী কর্মী প্রয়োজন। তারপরেই বিপ্লব সংগঠিত হবে, নতুবা বিপ্লব সংগঠিত করা সম্ভব না। আমরা কে বিপ্লবের পক্ষে কে বিপ্লবের পক্ষে না সেটা বড় কথা এখন নয়। এখন বড় কথা হচ্ছে দেশের যে কাঠামো ভেঙে গেছে সেই কাঠামোগুলোকে আবার সঠিক জায়গায় স্থাপন করে দেশকে চলমান করা, দেশের রাজনীতিকে চলমান করা। আর এটা যেহেতু বিপ্লব হয়নি, তাই এখন একমাত্র সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বর্তমান সমন্বয়কারীদের সরকার অথবা উপদেষ্টা সরকার তাদের সসম্মানে নিজের অবস্থানে চলে যাওয়া। ধন্যবাদ সবাইকে।